গল্প আমার তুমি গল্প পর্ব ৬ লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। সুলতান ধীরে ধীরে পরীর দিকে এগিয়ে যাচ্ছে। পরীর থেকে কিছুটা দূরত্ব রেখে বসল সুলতান। পরী একবার আর চোখে তাকালো। সুলতান হাতে রাখা ব্যাগটা পাশে রাখলো। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিচ্ছে। আরেক হাত দিয়ে একটু পর পর কোকাকোলার বোতলে চুমুক দিচ্ছে। সুলতান কি আমায় চিনতে পেরেছে? চিনতে পারলে এত শান্ত হয়ে বসে থাকার ছেলে তো সুলতান না। এতক্ষণে তুলকালাম কাণ্ড বসিয়ে দিত। না চিনারও কথা, যেহেতু হিজাব আর নিকাব পরে, সেহেতু মুখ না দেখে চেনার উপায় নেই। ১৯-২০ ভাবতে ভাবতেই সাদাফের ফোন আছে। ফোনের রিংটোন শুনে সুলতান একবার পরীর দিকে তাকিয়ে আবার ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। পরী ফোন রিসিভ করে চুপ করে থাকে। উপাস থেকে সাদাব বলছে, পরী টিকিট কাউন্টার সামনে আসো, বাস এখানেই থামিয়েছে। পরী শুধু ছোট্ট করে বলল হুম। পরী উঠতে গিয়েও যেন উঠতে পারছে না। পা মনে হচ্ছে আঠার মতো মাটির সাথে লেগে আছে। আরেকবার সুলতানের দিকে তাকালো পরী। সুলতানও তখন ফোনে কথা বলছে। পরে দ্রুত ওইখান থেকে উঠে সাদাপের কাছে যায়। সাদাপ পরী দুজনে পাশাপাশি বসে আছে। পরীর বাম হাত সাদাপের ডান হাতের মুঠোয় আবদ্ধ করে নেয়। সাদাপের দিকে তাকিয়ে পরী মুচকি হেসে সাদাপের কাঁধে মাথা রাখে। পরী ভালোবাসি। এই কথাটা কতবার বলবে বলো তো? সব সময় বলবো, প্রতিদিন প্রতি সময় বলবো। আমার বলতে ভালো লাগে, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি মনে হয় বাসি না? বাসই তো না। ভালোবাসলে বললে না কেন যে আমিও তোমায় ভালোবাসি? সব সময় ভালোবাসা প্রকাশ করতে হয় না, বুঝে নিতে হয় কিছু সময়। আচ্ছা, বুঝে নিলাম। দুজনে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর পরই ফিক করে হেসে দেয়। কি হলো? হাসলে কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? একদিন কলেজ থেকে আমি আর আমার বান্ধবীরা বাড়িতে ফিরছিলাম। এক বাসে উঠেছিলাম সবাই। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যেই সিটে বসেছিলাম তার সামনের সিটেই বসেছিল কাপল। দেখে মনে হলো নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং তখনও হচ্ছিল। মেয়েটা ব্যাগ থেকে একটা ওড়না বের করে ছেলেটার মাথা মুছিয়ে দিচ্ছিল। আমাদের সিঙ্গেল মেয়েদের সামনে এত ভালোবাসা কি আর সহ্য করার মতো ছিল বলো? তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সেন্টারফুটকে খুব সুন্দর করে ছেলেটার চুলে লাগিয়ে দিয়ে বাস থেকে নেমে গেলাম। হা হা হা। জেলাস হচ্ছিল তোমার? তোমরা না হওয়ার কি কোনো কারণ ছিল? তাই বলে একটা অচেনা ছেলের চুলে সেন্টারফুট লাগিয়ে দিলে? স্কুল কলেজ জীবনে একটু দুষ্টুমি না করলে আর কবে করব শুনি? এই যে এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন কি আর আমি পারবো এরকম দুষ্টুমি করতে? মেরে ফেলবো একদম, জানি। দুষ্টুমি যা করার আমার সাথে করবা, অন্য কোনো ছেলের সাথে না। বাড়ির সামনে গিয়ে দেখে পরীর মা আর বড় আপু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পরী দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। দুজনের চোখে আনন্দের অশ্রু। মা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, তুই কেমন আছিস? অনেক অনেক ভালো আছি এখন। মাকে রেখে এবার বড় বোনকে জড়িয়ে ধরে। ভালো আছিস আপু? হ্যাঁ রে ফাজিল, একদম ফাজিল বলবা না আপু। আমি এখন ফাজলামি করি নাকি? ভালো হয়ে গেছিস? খারাপ ছিলাম কবে? তুই দেখি আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গিয়েছিস। তুই হয়তো ভুলে গেছিস আপু, ছোটরা বরাবরই সুন্দর থাকে। ওলে আমার সুন্দরী রে। দুলাভাই আসেনি? আসছিল, চলে গিয়েছে। আর আমার কলিজা কই? আলবি? বাবু ঘুমায়। সাদাব এসে পরীর মাকে সালাম করে সাদাবকে তুলে গালে হাত দিয়ে চুমু খায়। বেঁচে থাকো বাবা। ভালো আছেন মা? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই। আমার এই দজ্জাল বোনকে সাথে নিয়ে ভালো আছো তুমি? বোঝেনি তো, কেমন থাকা যায়? পরী এবার দাঁত কটমট করে তাকায় সাদাফের দিকে। ওই কেমন থাকা যায় মানে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আমি আর কি। সাদাব যে মিথ্যা বলছে এটা বুঝতে পেরে পরীর মা আর আপু হেসে দেয়। সাথে সাদাবু। পরীর মা হেসে বলে, তোরা ঝগড়া করা বাদ দিবি এখন? নতুন জামাইকে ঘরে তো আসতে দে। পরীর আগেই সাদাব ফ্রেশ হয়ে নেয়। পরীর আপু সাদাবকে ডাইনিং রুমে নিয়ে যায় খাওয়ার জন্য।
পরি ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলে দিতেই দু চোখে ঘুম ভর করে। আর ওইদিকে সবাই পরির জন্য অপেক্ষা করছে। পরি আসছে না দেখে পরির মা ডাকতে আসে। পরি তখন ঘুমে তলিয়ে গিয়েছে। পরির মা মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ মেলে তাকায়। এরপর মায়ের কোলে মাথা রেখে আয়েশ করে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিরে, খাওয়া দাওয়া লাগবে না? পরে খাবো। জামাই বসে আছে, ওকে হেঁটে দাও। দিয়েছি, তোকে ছাড়া খাবে না। চল খেয়ে তারপর ঘুমাস। উঠতে ইচ্ছে হচ্ছে না মা, কুলে করে নিয়ে যাব। হি হি হি, নাও। সবাই মিলে একসাথে খেয়ে নিল। সন্ধ্যার সময় অনেকে বাড়িতে এসে সাদাবকে দেখার জন্য। পরীর বন্ধু বান্ধবীরা কাল সকালে আসবে বলেছে। সন্ধ্যার পর পরি নিজে সাদাবের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ বানায়। এটা দেখে পরীর মা আর বোন দুজনেই অবাক হয়। পরীর বড় বোন পিঙ্কি অবাক হয়ে বলে, সাধারণ রান্না জানিস না, অথচ ঘরে বসেই ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিস। সব ইউটিউবের কামাল আপু। ভোর 5:30। পরের ঘুম ভেঙে যায়। শ্বশুরবাড়িতে থাকাকালীন 5:30, 6টার দিকে ঘুম থেকে উঠত পরি। মূলত ওই কারণেই এখনও একই সঙ্গে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখে সাদাব নেই। সাদাব তো এত সকালে ঘুম থেকে ওঠে না, বোধহয় ওয়াশরুমে গিয়েছে। আজ বরং মা ঘুম থেকে ওঠার আগেই আমি সব কিছু রেডি করে রাখি। পরে রান্নাঘরে যাওয়ার সময় মায়ের সাথে দেখা হয়। কিরে, এত সকালে ঘুম থেকে উঠলি যে? তোমাকে সাহায্য করব বলে। লাগবে না পাগলি, তুই গিয়ে ঘুমা। জি না, তা হবে না, তা হবে না। দুজনে রান্না করে গিয়ে চমকে যায়। সাদাব এত সকালে রান্না করে। পরীকে দেখে হাসলেও শাশুড়িকে দেখে একটু লজ্জা পায় সাদাব। নতুন জামাই বলে কথা। সাদাব লজ্জা লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। পরীর মা বলল, তুমি এত সকালে রান্না করে কেন বাবা? তোমার কি ক্ষুধা লেগেছে? দাঁড়াও, আমি কিছু তৈরি করে দিচ্ছি এখনই। না না না, আপনি ব্যস্ত হবেন না, আমার ক্ষুধা লাগেনি আসলে। তাহলে আসলে আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল। পরের চোখ গোল গোল করে তাকায়। কী ইচ্ছে? আমায় তো বলনি। ইচ্ছেটাকে তোমায় নিয়ে নাকি যে তোমায় বলবো? কি এত বড় কথা? তাহলে ছোট্ট কথা বলবো। তোমায় তো আমি। দুজনের ঝগড়া দেখে পরীর মা মুচকি মুচকি হাসতেছে। সামনে যে মা দাঁড়িয়ে আছে সেদিকে কারোর কোনো খেয়াল নেই। টোনাটনের ঝগড়া আপাতত বন্ধ কর তোরা। মা ওকে বললো, তুমি শুনছো? চুপ করতো। বাবা তুমি বলো, কী ইচ্ছে ছোটো থেকেই? কিছু মনে করবেন না তো? না, আমার খুব ইচ্ছে ছিল শ্বশুরবাড়িতে গেলে একদিন শাশুড়ির সাথে রান্না করব। পরে এবার গালে হাত দিয়ে বলে, আমি কাকে দেখছি? আমায় তো কখনো হেল্প করো না। তুমি রান্না করলে তো হেল্প করব। আবার শুরু করলি তোরা? থাম। সাদাব বলল, ইচ্ছে কি পূরণ হবে মা? হবে বাবা। আমার বড় ছেলে ছোট্ট থাকতে আমাকে কাজে কত হেল্প করতো। পরি যখন পেটে ছিল তখন ওর ভাই উঠোন ঝাড়ু দিত, রান্নাবান্না সব জন্য সব কিছু এগিয়ে দিত, থালা বাসন মাজতো। তুমি তো আমার আরেক ছেলে, তাহলে তুমি কেন পারবে না শুনি? অবশ্যই পারবে। ঝুড়ি থেকে একটা টমেটো নিয়ে খেতে খেতে পরি বলল, ওকে আমি তাহলে জাজ, ঠিক আছে? সাদাবপুরের হাত ধরে রান্নাঘর থেকে বাইরে নিয়ে বলল, তুমি আউট এখান থেকে। জামাই শাশুড়ির কাজের মধ্যে কোনো উটকো ঝামেলা এলাও না। পরীর আগে দাঁত কটমট করে বলল, তাই না? আমি এখন উটকো ঝামেলা হয়ে গেলাম? এখন তো কিছু বলতে পারবো না। কিছু বললেই তো আপনার শাশুড়ি কয়েক ঘা বসিয়ে দেবে আমায়। কিন্তু আমিও দেখব পরে আপনার শাশুড়ি কীভাবে আপনাকে বাঁচায়। ও যাওয়ার সময় পরি এভাবে গেল যে চুলের বাড়ি সরাসরি সাদাবের চোখে মুখে লাগলো। সাদাব চোখে হাত দিয়ে বলল, কি তেজ রে বাবা। রাগে হনহন করতে করতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। এই সময় না ঘুমানোর তরুণ এখন জেগে থাকা লাগবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সাদাবের কথা মনে পড়তেই রাগে ফুঁসতে থাকে। বিছানা ছেড়ে উঠে আপুর রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে আপু গভীর ঘুমে, অথচ আলবি ঘুম থেকে উঠে গেছে। পাশে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে হাসছে আর মুখে আঙ্গুল দিয়ে কী সব শব্দ করছে। পরে গিয়ে আলবির দিকে ঝুঁকে শোয়ে কোনো প্রকার ভর না দিয়ে পরীকে দেখে এক গাল হেসে দেয় আলবি। গালে চুমু খেয়ে বলে, আমার বাবাটাই ঘুম থেকে এত সকালে উঠে গেছে। আলবি কি বুঝলো কে জানে, শুধু খিলখিল করে হাসছে। ছোট হাত দিয়ে পরের গালে ঠোঁটে হাতা বোলাচ্ছে আর আর শব্দ করছে। আলবিকে কোলে নিয়ে ইচ্ছে মতো চুমু খাচ্ছে আর
সেই সময় সাদাব রুমে আসে। আহম আহম। পরি ভ্রু কুঁচকে তাকায়। এখানে কি? হ্যাঁ, এখানে কেন আসছো? বের হও বলছি। ওই ম্যাম, আমি তোমার কাছে আসিনি, ওকে মা পাঠিয়েছে আপুর কাছ থেকে চাবি নেওয়ার জন্য। তো নিয়ে বের হও। বলছিলাম কি, ছোট্ট ওই বাবুটা কি আর এত চুমু নিতে পারবে? মানে না মানে, আলবিকে যতগুলো চুমু দিচ্ছ তার অর্ধেক যদি আমায় দিতে আর কি। বের হবে তুমি নাকি লাঠি নিয়ে আসবো? থাকতে আসেনি। আমি তো আলবির ভালোর জন্যই বললাম, তোমাকে ওর কথা ভাবতে হবে না। যাও রান্না করো জামাই শাশুড়ি মিলে। আলবিকে কোলে নিয়ে বাইরে যাওয়ার জন্য সাদাবের কাছাকাছি যেতেই সাদাব বলল, কতদিন আর আপুর বাবুকে আদর করবা? পরি চোখ গরম করে তাকায়। না মানে, চলো না, আমরাও একটা বাবু নেই, তাহলে তুমি যখন তখন আদর করতে পারবা। পরি এদিক ওদিক তাকিয়ে বলল, আপু যে লাঠিটা কই রাখছে? না থাক, আপুর বাবুই তো আমাদের বাবু, বাবু লাগবে না এখন। আমি তো মজা করছিলাম। গুড। যাওয়ার সময় কোমর দিয়ে সাদাবকে একটা ধাক্কা দিল। পরি যে এমন কিছু করবে এটা ভাবেনি সাদাব, তাই পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য দ্রুত দেয়াল ধরল। বাবারে, মেয়ে নাকি বউ? পরি পিছনে তাকিয়ে বলল, বাচ্চা বউ থাকতে এখন আবার বাবু লাগে নাকি? হ্যাঁ, আগে আমি বড় হই। আলবিকে কুলে নিয়ে ছাদে হাঁটছে পরি। সূর্যকিরণ হালকা কুয়াশার মধ্যে একটু উকি দিচ্ছে। চারপাশটা ভালো করে দেখছে। কতদিন পর এখানে আসা, আবার কবে আসা হবে তারও কোনো ঠিক নেই। পাশে তাকাতেই বুকটা দুপ করে ওঠে। পরীর পাশের সাথে সুলতান কতই না দাঁড়িয়ে থাকতো। একটা বিশ্রী অতীত পার করছে পরি, যা সে কখনোই ফিরে পেতে চায় না। সুলতান নামক সাইকোটা দূরে থাকুক, এটাই চাই পরি। ছাদে বেশ কিছুক্ষণ থাকায় আরও অনেকের সাথেই দেখা হয়েছে পরীর। সকলের সাথেই কথা বলল। ছাদ থেকে নামার আগে সুলতানের সাথে সুলতানের মা আসে। পেছন থেকে দেখে পরীকে ঠিকই অতটা চিনতে পারেনি, তবু পেছন থেকে ডাক দেয়, পরি। পরি পেছনে ঘুরে দাঁড়ায়। আন্টি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। কবে আসছো? কাল সন্ধ্যায়, একটু আগেই। ভালোই হয়েছে এখন এসেছো। কেন? জানোই তো সুলতান কেমন পাগল তোমার জন্য। পরি একটু ইতস্তত করে, এসব কথা কেন তুলছেন আন্টি? এই জন্য যে এখন সুলতান বাসায় নেই, তাই শান্তিতে কয়েকটা দিন থাকতে পারবে। পরি জানে যে সুলতান এখানে নেই, তবুও কিছু তথ্য জানার জন্য জিজ্ঞেস করে, কোথায় গিয়েছে? ওর ট্রান্সফার হয়েছে আবার। কোথায়? কুমিল্লায়। ওহ, শিলা কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা আন্টি, শিলাকে নিয়ে আসেন বাসায়। আচ্ছা। পরি চলে আসার সময় তিনি পেছন থেকে বললেন, সব সময় সাবধানে থেকো মা। পরি শান্ত চোখে বলল, যতদিন সাদাব আমার সঙ্গে আছে ততদিন আমার নিজের কোনো ভয় নেই আন্টি। আপনি অযথাই আমাকে নিয়ে টেনশন করবেন না। আর পারলে আপনার ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, তাহলে আমি নামক ঘর থেকে বের হতে পারবে। আসি এখন। পরি চলে যাওয়ায় দেখছেন তিনি সুলতানের বাবাও এর মধ্যে সাথে চলে আসে। কী গো, তুমি এখনও সাথে দাঁড়িয়ে আছো? পরির সাথে কথা বললাম। কবে এসেছে? কালকে। কি বলল? অনেক কথাই তো হলো, তবে শেষের কথাটা ভাবাচ্ছে আমায়। কী কথা? পরি বলল সুলতানকে বিয়ে করাতে, তাহলে নাকি পরীর ঘর থেকে বের হতে পারবে। সত্যি কি পারবে ও পরীর ঘর থেকে বের হতে? পরীকে ভুলতে পারবে সুলতান? আসলে কথাটা ভাবার বিষয়। পরীর কথাটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু বিয়ে দিলে যখন ঘরে বউ থাকবে, একটা দায়িত্ব চলে আসবে তখন। তাহলে কি মেয়ে দেখা শুরু করব? দেখতে দেখতে বাবার বাড়ি থাকার 5 দিন কেটে যায় পরীর। পঞ্চম দিনের রাতে সাদাব শ্বশুরবাড়ি আসে পরীকে নিতে। মাঝখানে একদিন থেকে পরের দিন আবার চলে যাবে। রাত 9টা নাগাদ সাদাব পরীদের বাসায় আসে। টায়ার্ড থাকে, কোনো রকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল পরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, মায়ের সাথে রান্নায় সাহায্য করে। এই কয়দিন পরি অনেক রান্নাবান্নার কাজকর্ম মায়ের কাছ থেকে শিখে নিয়েছে। পরীর মা রান্না করছিল তখন পরি ছাদে যায়। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। ছাদের গাছগুলো পাতায় গুড়ি গুড়ি শিশির বিন্দু। পরি আলতো করে গাছগুলোকে ছুঁয়ে দেয়। কয়েকটা গাছ রং বেরঙের ফুল ফুটেছে, ফুলগুলোকে চুমু দেয় পরি। এটা ওর ছোটোবেলার স্বভাব। গুটি গুটি পায়ে ছাদের রেলিংয়ের দিকে এগিয়ে যায়। মুগ্ধ দৃষ্টিতে আকাশের পানে চেয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। দৃষ্টি
নিচে যেতেই পরীর চোখগুলো বড় বড় হয়ে যায়। অস্ফুট সুরে মুখ থেকে বেরিয়ে পড়ে, বাবা। বাবার তো আজকে আসার কথা না। হায় আল্লাহ, সাদাব তো বাসায়। ধুর, শুধু সাদাব বলছি কেন, আমিও তো বাসায়। আজ তো কুরুক্ষেত্র হয়ে যাবে রে, কি করি এখন? দরজার সামনে গিয়ে পরীর বাবা কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় পরীর মা। পরীর মাকে হা করে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তু 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 তুমি? হ্যাঁ আমি। তুতলাচ্ছ কেন? কই, তোমার তো আজ আসার কথা ছিল না। আর বলো না, বাড়ির জন্য মন কেমন জানি করছিল, তাই চলে আসলাম। প্রিয়ম ওখানেই আছে, ও কালকে আসবে। কথা বলতে বলতে তিনি নিজের রুমে চলে যান। পরীর মা সোজা রান্নাঘরে চলে যায়। চলো আজ কমিয়ে দিয়ে পরীকে খুঁজতে ছাদে চলে যান। পরী ছাদে এদিক ওদিক শুধু হাঁটাহাঁটি করছে, তা দেখে পরীর মা এগিয়ে গিয়ে পরীকে থামায়। তুই এভাবে ঘুরছিস ছাদে, আর ওইদিকে তোর বাবা যে বাড়িতে চলে এসেছে। ঘুরছি কি আর সাদে মা, আমি নিজেও বাবাকে দেখেছি। কি করব বুঝতে পারছি না, এখন দাঁড়িয়ে থাকলে কিছু হবে। চল চল নিচে যাই। কি বলো না বলো মা, নিচে গেলে বাবা আমাকে কুচি কুচি করে ফেলবে। আমি আসি তো, তুমিই যাও। সাদাব কিন্তু নিচে, ভুলে গেছিস? তাই তো, যা হওয়ার হবে, চল তো। পরের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন তিনি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে পরের বাবা। আলবির কান্নার শব্দ। তিনি বড় মেয়ে পিঙ্কির রুমে যান, কিন্তু সেখানে পিঙ্কি বা আলবি কেউ নেই। তিনি ভালো করে শোনার চেষ্টা করছেন কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। কান্নার শব্দটা কমে এসেছে। পরের রুমের দিকে এগিয়ে যান। দরজা ভেতর থেকে চাপানো। দরজা খুলে ভেতরে যায়। পিঙ্কি, এখানে ঘুমাচ্ছিস? আলবি কাঁদছিল কেন? প্রশ্নের উত্তর কোনো সারা শব্দ না পেয়ে তিনি কাছে গিয়ে বসেন। দেখেছো কাণ্ড, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেমন কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তিনি আলতো করে ধাক্কা দিতেই সাদাব ঘুম থেকে ঘুম ঘুম চোখে পরীর বাবার হাত টেনে কাছে এসে পরীকে ভেবে, পরীর বাবা তো মনে হচ্ছে আসমান থেকে পড়েছে। সাদাব চোখ বন্ধ করে বলে, কোথায় গিয়েছিলে? কাছে থাকতে পারো না? পরীর বাবা তখনও পর্যন্ত চুপ করে আছেন। আসলে তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বোঝার চেষ্টা করছে যা দেখছে তা সব সত্যি নাকি। কোনো উত্তর না পেয়ে সাদাব বলে ওঠে, কী গো জান, কথা বলো না কেন? এরপর সাদাব চোখ খুলে তাকিয়ে পরীর বাবাকে দেখে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে উঠে বসে, চিৎকার করে, এ আপনি? সদ্য হয়ে দাঁড়িয়ে থাকে। পরীর মায়ের দিকে তাকিয়ে তিনি রাগ কটমট করেন, এসব কি? পরীর মা ইনিয়ে বিনিয়ে বলে, ইয়ে মানে হেয়ালি কেন করছো? ওরা আমাদের বাসায় কেন? তুমি শান্ত হও, আমি সব বলছি। তিনি আর কোনো কথা না শুনে রাগে হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে যান। পেছন থেকে পরীর মাও যান। পরী এতক্ষণ টেনশনে থাকলেও শেষের সিনটুকু দেখে সব টেনশন উবে গিয়েছে। অনেক কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। হো হো করে হেসে দেয় পরী। হাসতে হাসতে পেট ব্যথা করে ধরে যায়, তবু হাসি কমছে না। এক পর্যায়ে পেটে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। বয়স সাদাব বিন্দু বিন্দু ঘামছিল, কিন্তু পরীর এমন হাসি দেখে মেজাজ খারাপ হয়ে যায় সাদাবের। বিরক্ত হয়ে বলে, এমন গগন বিহারী হাসির কিচ্ছু হয়নি পরী। পরী কোনো কথা না বলে হাসতেই থাকে। সাদাব খাট থেকে নিচে নেমে পরীর সামনে ফ্লোরে বসে পরীর দুই বাহুতে হাত রেখে বলে, স্টপ প্লিজ পরী, এটা হাসার সময় না। কোনো রকমে হাসি থামিয়ে পরী উত্তর দেয়, আরে তুমি আর বাবা এমন কাণ্ড করেছো যে না হেসে আর উপায় নেই। আমি তো তুমি ভেবেছিলাম তোমার বাবাকে। হা হা হা, হয়েছে, হাসি শেষ, এবার যাও রেডি হও। পরে কিছুটা দম নিয়ে বলে, রেডি হবো কেন? বাসায় যেতে হবে না? তোমার বাবা তো এসে পড়েছে। তো যাও রেডি হও। আমিও রেডি হচ্ছি, কিন্তু মা? মা কি? মাকে বলবো না? মা মনে হচ্ছে এখন বাবার সাথে কথা বলছে। আমরা রেডি হয়ে বিদায় নিয়ে যাব। পরে আর কিছু না বলে রেডি হতে চলে যায়। হাসির রেশ দুঃখে পরিণত হলো। একদম ইচ্ছে করছে না চলে যেতে, তবুও কোনো উপায় নেই। মনটাই খারাপ হয়ে গেল। দুজন রেডি হয়ে মা বাবার রুমে যায়। বাবা পত্রিকায় চোখ বুলাচ্ছে আর মা বিছানার এক পাশে বসে আছে। পরীর মাথা নিচু করে বলে, আমরা চলে যাচ্ছি। পরীর বাবা পত্রিকা রেখে সাদাব আর পরীর দিকে তাকায়। মা কিছু বলার আগেই তিনি পরীর মায়ের দিকে তাকিয়ে বলেন, ওদেরকে বলে দাও এমন অবেলায় যেন বাড়ি থেকে বের না হয়। কাল যাওয়ার কথা যখন ছিল তখন কালই যাবে। তুমি কি না কি খাইয়েছো ওই বাড়িতে গিয়ে পরে আবার বদনাম না করে আমাদের
সেই সুযোগ তো আমি দেব না। আমি আজ বাজার করব, রান্নাবান্না হবে, খাবে, তারপর কাল চলে যাবে। পরে মনে মনে ভাবে, বাবা যতই তুমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলো না কেন, আমি ঠিকই বুঝেছি নতুন জামাই এসেছে বাড়িতে, জামাই আদর তো করতেই হয়, সেটা না বলে 19-20 বোঝাচ্ছ। পরি আলবিকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছিল। সাদাব সোফায় বসে ফোনে গেম খেলছিল। পরির মা আর বড় বোন রান্নাঘরে টুকটাক খাবার ব্যবস্থা করছিল। ড্রয়িং রুমে এসে তিনি বললেন, শুনছ, আমি বাজারে যাচ্ছি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে পরির মা। দাঁড়াও, আমি যাচ্ছি। তুমি যাবে কেন? এত বাজার তুমি একা আনতে পারবে না, আর প্রিয়মতো বাসায় নেই। এই পর্যায়ে সাদাব মুখ খুলল, না 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 মা, মা কেন বাজার যাবে আমি থাকতে? শ্বশুরমশাইয়ের গম্ভীর দৃষ্টিভঙ্গি দেখে বলে, না মানে বলতে চাইছিলাম যে প্রিয়ম ভাইয়া বাসায় থাকলে তো আর মাকে যেতে হতো না, আর যেহেতু প্রিয়ম ভাইয়া এখন বাসায় নেই, তখন বরং আমিই যাই। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বেশ, চলো। সাদাব খুশি হয়ে গেলেও শ্বশুর বাইরে যেতেই সাদাব পরের কানে কানে বলে, যান, আমার এই ইচ্ছেটা তাহলে পূরণ হচ্ছে বলেই পরের গলায় চুমু দিয়ে শ্বশুরের পিছু পিছু যায়। সাদাবের কাণ্ড দেখে পরি মুচকি হাসে। সারা বাজার ঘুরছে শ্বশুর আর জামাই। বাবা, বাজার যে ঘুরছেন, শুধু কিনবেন না? কেনার জন্যই তো এসেছি। ভালো দেখে তরতাজা জিনিস কিনতে হবে তো নাকি? চলো আগে মাংস কিনি। গরুর মাংসের দোকানে গিয়ে 3 কেজি মাংস কিনলেন। 2টা ফার্মের মুরগি কিনে দেশি মুরগির দোকানে গেলেন। সাদাব বলল, মুরগি তো 2টা কিনলেন, দেশি মুরগি কিনবো? না না, এত মুরগি কেনার দরকার নেই। তিনি ভাবলেশীনভাবে বললেন, দেশি মুরগির মাংস পরের খুব পছন্দ। সাদাব মনে মনে বলে, বাবা, বাহিরে রাগ আর ভেতরে মেয়ের জন্য কত ভালোবাসা। শ্বশুরের ডাকে হুঁশ ফিরে সাদাব, হ্যাঁ বাবা, কোন মাছ পছন্দ তোমার? রুই মাছ, চিংড়ি মাছ, কাচকি মাছ? আচ্ছা চলো। বলেছিলাম কি বাবা, এত কিছু কেনার দরকার নেই, আছে। শ্বশুরের মুখের উপর আর কোনো কথা বলে না সাদাব। ভাবে এতদিন পর মেয়েকে কাছে পেয়েছে, তাই কোনো কিছুরই যে কমতি রাখবে না, এটা ঢের বুঝতে পারছি। 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছে শ্বশুর আর জামাই। এই দৃশ্য দেখলে যেন মন এমনিতেই শান্ত হয়ে যায়। আলবিকে ঘুম পাড়িয়ে টিভি দেখছিল 2 বোন মিলে। আপু, দুলাভাই কবে আসবে রে? আজকে আসতে বলেছি। সত্যি আজকে আসবে? বললো তো আসবে, তাহলে তো অনেক মজা হবে। কিন্তু খালামণি, নানু, পিচ্চি 2টা আর প্রিয়ম ভাইকে অনেক মিস করছি। এতদিন থাকলাম কিন্তু ওদের সাথে দেখা হলো না। তাছাড়া ওদের সামনে দাঁড়ানোর মতো মুখ তো নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে শোনা, এই জন্য মন খারাপ করবি নাকি? মা যখন মেনে নিয়েছে তখন ধীরে ধীরে সকলে মেনে নেবে, দেখিস। ঠিক তো? একদম। পরি খুশিতে বোনকে জড়িয়ে ধরে, আমার লক্ষ্মী আপু, আমার পিচ্চি শোনা। পিঙ্কি পরের কপালে চুমু খেয়ে বলে, পিচ্চি মেয়েটা নাকি এখন সংসারও করে, ভাবা যায়। পরে কিছু বলতে যাবে তখন কলিং বেল বেজে উঠে। আপু তুই বস, আমি দরজা খুলে আসছি। পরে দরজা খুলে দিয়ে অবাক হয়ে যায়, সেই সাথে ভয় কাজ করছে মনে। এটা তো আশার বাইরেই ছিল। ভেতর থেকে পিঙ্কি বলল, কে এসেছে পরি? সাদাব আর বাবা। পরি কোনো রকমে ধীর গলায় বলল, না। পিঙ্কি দরজার সামনে এগিয়ে গিয়ে দেখে খালামণিরা, খালাতো বোন, নানু আর প্রিয়ম ভাইয়া এসেছে। পরিবারের সবার চেয়ে প্রিয়মকেই বেশি ভয় পেত ছোটোবেলায়। আগের মতো ভয় না পেলেও ভয়টা মনে ঠিকই রয়ে গিয়েছে। বিয়ের দিন কিছু না বললেও এখন নিশ্চয়ই ছেড়ে দেবে না। পরীর ভাবনার অবসাদ ঘটিয়ে পরীর নানু জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরিবার নিজেকে আটকে রাখতে পারে না, সেও কান্না করে দেয়। কেমন আছিস নানু ভাই? ভালো আছি নানু, তুমি কেমন আছো? তোকে দেখার পর খারাপ থাকি কী করে বলতো? তাহলে এমন শুকিয়ে গিয়েছো কেন? ঠিক মতো খাও না? খাই তো। তুই তো দেখি সুন্দরী হয়ে গেছিস। মানে কি নানু? আমি কি আগে সুন্দরী ছিলাম না? ছিলি তো, কিন্তু এখন আরও বেশি সুন্দরী হয়েছিস। তুই তো সত্যিই পড়ি, কারো নজর না লাগে আমার নানু ভাইয়ের ওপর। নানুকে ছেড়ে দিয়ে মেজো খালামণিকে জড়িয়ে ধরে, কেমন আছো আমার ডাইনি খালামণি? ফাজিল মেয়ে, আমি ডাইনি? তাছাড়া আর কি শুনি? লিমাকে তো একদম ঝাড়ের উপর রাখো সবসময়। ঝাড়ের কাজ করলে কি আদর করবো নাকি? যাই হোক, কেমন আছো বলো? ভালো আছি রে মা, তোর খবর কি বল? বর্তমানে আমার খবর তো বিন্দাস।
পরি হেসে আবার ছোটো খালামণির দিকে তাকায়। ছোটো খালামণি আর পরি একদম বান্ধবীদের মতো। বয়সের পার্থক্য দুজনের অনেক হলেও ওদের ব্যবহার আচার আচরণ দেখে বোঝার উপায় নেই যে ওরা বান্ধবী নাকি খালা ভাগ্নি। বান্ধবীর মতোই মিশে দুজনে। ওই খালামণি, তুই দিন দিন এত মোটা হচ্ছিস কেন? তোর চোখে তো আমি কোনোদিনও চিকন ছিলাম না। তুই মেজো খালামণি আর মা, তোরা 3 বোন তো মাশাল্লাহ ছোটোখাটো 3টা হাতের বাচ্চা। ছোটো খালামণি কাঁদো কাঁদো স্বরে নানুকে বলে, দেখছো মা, এতদিন পর দেখা হলো, তবু তোমার নাতনি আমাদের হাতের বাচ্চা বলল। লিমা আর সীমা বলল, তোমরা থামো আর আমাদের পরি আপুকে ছাড়ো তো, তোমাদের কথা আর শেষই হয় না আপু। দুজনের কথা শুনে সবাই হেসে দেয়। পরি আশেপাশে এতক্ষণ খেয়াল করলো যে প্রিয়ম নেই এখানে। পিঙ্কির দিকে তাকিয়ে বলল, ভাইয়া কোথায় গেল রে আপু? ভাইয়ার রুমে। ও। পরি নানুকে জিজ্ঞেস করলো, ভাবি আসলো না কেন? ওর বোনের বিয়ে, কাজ সব শেষ হলেই আসবে। বাবুকে নিয়ে আসতে। ছোটো বাচ্চা মা ছাড়া থাকতে পারবে নাকি পাগলি? বাই দ্য ওয়ে, তোমাদের তো আজ আসার কথা ছিল না তাহলে? পরির কথা শুনে সবাই মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন তোমরা? সীমা বলল, খালুই তো প্রিয়ম ভাইয়াকে ফোন দিয়ে বলল। বাবা কি বলেছে? বলেছে যে তুমি বাসায় এসেছো, আমরা যেন আজই চলে আসি। খালামণি, নানু, তোমাদের কি আমার ওপর এখনও রাগ আছে? শুধু আব্বুর কথা রাখতে আজ চলে এসেছো? না রে পাগলি, তোকে এতদিন না দেখে আমরা কতটা ছটফট করেছি তুই জানিস না। তুই বাড়িতে না থাকলে এই বাড়ি হাসে না, সবাই কেমন যেন নিশ্চুপ হয়ে থাকে। আর তুই থাকলে বাড়িটা ঝলমল করে, সবাই খুশির আমেদে মেতে ওঠে। তাই তুই এসেছিস শুনে আমরা যেভাবে ছিলাম সবাই শুধু কাপড়টা গুছিয়ে রওনা দিয়েছি। তোমরা আমায় কত ভালোবাসো, অথচ আমি তোমাদের কষ্ট দিলাম। যা হওয়ার হয়েছে, এখন বল আমাদের জামাই কই? নানু দুষ্টুমি করে বলল, তাই তো, আমার জান কই? পরি অবাক হয়ে বলল, তোমার জানকে? সাদাপ আমার জান আর আমি সাদাপের জানু। আরে বাস, তাহলে আমি কে? তুই সাদাপের বউ। হা হা হা। পরি হেসে বলে, তোমার জান বাজার করতে গিয়েছে। নতুন জামাইকে বাজার করতে পাঠিয়ে দিয়েছিস? আমি মোটেও পাঠাইনি, ও নিজের ইচ্ছে গিয়েছে। ওর নাকি অনেক ইচ্ছে ছিল বিয়ের পর শ্বশুরের সাথে বাজার করবে। তোর বাবাও সাথে আছে? হ্যাঁ। কি অদ্ভুত কাণ্ড! আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি, আর তুমি শুনে কিভাবে বিশ্বাস করবে? শুধু কি বাবার সাথেই বাজারে গিয়েছে নাকি? ও তো মায়ের সাথে রান্নাও করেছে। সত্যি? হ্যাঁ। যাক, ভাগ্য করে তাহলে জীবনসঙ্গী পেয়েছিস। হ্যাঁ নানু। সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিল। সাদাপ আলবিকে নিয়ে খেলছে। পরের কোনো কাজ না থাকায় একটু ফেসবুকে তাকায়। ফেসবুকে গিয়ে দেখে তিশার অনেকগুলো মেসেজ এসেছে। 5-6 দিনে এতই মেসেজ করেছে যে চেক করতে সময় লেগেছে। শেষ কয়েকটা মেসেজ আগে তিশার ফোন নাম্বার দেওয়া আর লেখা, পড়ি তোমার সাথে অনেক জরুরি কথা আছে, প্লিজ আমার নাম্বারে ফোন দিও। কি এত জরুরি কথা ভেবে পায় না পড়ি। ব্যালকনিতে গিয়ে ফোন নাম্বার তুলে ডায়াল করে 3-4 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তিশা, আমি পড়ি। পড়ি, এতদিন পর ফোন করলে তুমি? এই কয়দিন ফেসবুকে যাইনি গো। আমার হলো পুরা কপাল। কি হয়েছে? তোমার ফোন নাম্বারটা যে খাতায় লিখে রেখেছিলাম সেই খাতাটা হারিয়ে গিয়েছে, তাই তো ফোন দিতে পারিনি। বুঝলাম। এখন বলো কি এত জরুরি কথা? বাসা থেকে আমার বিয়ের কথা বলছে। ওহো, দাওয়াতের জন্য ফোন দিয়েছো? না পড়ি, বাবা যে ছেলের সাথে বিয়ের কথা বলেছে তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি অন্যজনকে ভালোবাসি। কি বলছো? আগে তো বলনি। আগে ফিল করতে পারিনি পড়ি। যখন পারলাম তখন তোমাকে বলার সুযোগটা তো পেলাম না। তো কাকে ভালোবাসো তুমি? রাফিনকে। ওর সাথে তো মাত্র কয়েকদিনের পরিচয় তোমার, তাতে কি বলো? সাদাব কাকা তো তোমার দ্বিতীয় দিন দেখেই ভালোবেসে ফেলেছিল। তাও ঠিক। কি করবে ভেবেছ? ভাবার কিছুই নেই, করে ফেলেছি। মানে? মানে আমরা দুজন গিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিয়েছি। হায় আল্লাহ! তোমার বাড়িতে জানে না, কিন্তু রাফিনের বাড়িতে সবাই জানে আর মেনেও নিয়েছে। সাদাবের ডাক আসায় পরি বলল, আচ্ছা তিশু, আমি পরে ফোন দেব। সাদাব ডাকছে। আর হ্যাঁ, নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল ডিয়ার। থ্যাংক ইউ ডিয়ার। টাটা, আল্লাহ হাফেজ। ফোন ডেকে পরি সাদাবের কাছে যায়। ডেকেছো কেন? কার সাথে কথা বলছি রে? তিশা। ওহ, একটা সারপ্রাইজ আছে। কি? আগামী সপ্তাহে আমরা
সাজেক ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ। ইয়াহ, মজা হবে। সাদাব পরীকে জোরে ধরে বলে, পাগলি। সন্ধ্যার আজানের পর বসর করে ছোটোখাটো একটা গল্পের আসর জমায় সবাই। এখানে পরের বাবা আর ভাইয়া বাদে সকলে উপস্থিত। পরের দুই খালু অন্য জায়গায় থেকে চাকরি করে, তাই তারা তো বাসায় আসে 2-3 দিনের জন্য। পরি সবার জন্য হালিম চটপটি বানিয়েছে। পরির মা আর আপু চা, কফি, চিকেন পাকোড়া বানিয়েছে। আড্ডার টপিক হয়ে উঠল পরীর ছোটোবেলার কাহিনী। ছোটোবেলার কথা উঠতেই পরি বলে, আমি এই আড্ডায় নেই বাবা। সাদাব বলে, কেন? কেন আবার? ছোটোবেলার কথা উঠলেই সবাই আমাকে পচায় শুধু। সাদাব হেসে বলে, এজন্য তো আরও বেশি করে শুনতে চাই। আপু পরীকে উদ্দেশ্য করে বলে, আমি স্কুলে যাওয়ার সময় কেমন করতি বলবো? না আপু না, একদম না। সাদাব আগ্রহী হয়ে বলে, কি করতো পরি? পিঙ্কি হেসে বলে, আমি যখন স্কুলে যেতাম তখন পরিও সাথে যাওয়ার জন্য বায়না ধরতো। সব সময় কি আর ওকে নিয়ে যাওয়া যেত নাকি? না নিয়ে গেলে পরি রাস্তার মাটিতে শুয়ে গড়াগড়ি করতো আর কাঁদতো। সকলেই এবার একসাথে হেসে দিল। পরি মুখটা গোমড়া করে বলল, এত হাসার কিছু নেই। ছোটোবেলায় তো এমন আরও কত মানুষই করতো। সাদাব হাসতে হাসতে বলল, পরি এখন একটু গড়াগড়ি করে দেখাও তো। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এবার মা বলল, ছোটোবেলায় তুই এমন পাজি ছিলি, পিঙ্কিকে কোনো জামা বা জুতা দিলে যদি এনে দিতাম আর ওকে যখন না দিতাম তখন পরি কী করতো জানো? সাদাব বলল, কী করতো? ওর বোনের নতুন জামা আর জুতো বটি দিয়ে কেটে ফেলতো। এবার সাদাব হেসে দিল, তুমি তো কম বাজি ছিলে না পরি। পরি কিছু বলতে যাবে তখন পরির ফোনটা বেজে ওঠে। তিশা ফোন করেছে। ফোন রিসিভ করে পরি ঘরে যায়। হ্যাঁ তিশা বলো। পরি, আমি তো এখন শ্বশুরবাড়ি। হোয়াট? কী বলছো? হ্যাঁ, বাড়িতে বলেছি যে বান্ধবীর বিয়ে, তাই 2 দিন থাকবো। বান্ধবীকে দিয়ে কথাও বলিয়েছি, অনেক কষ্টে ম্যানেজ করেছি। কি বলছো তিশু? আমি বিশ্বাসই করতে পারছি না। তোমার শ্বশুরবাড়ি কোথায়? ঢাকায়। তুমিও তো ঢাকায় থাকো তাই না? তোমাদের বাড়ির অ্যাড্রেস দাও, আমি দেখা করব। কিন্তু তিশু, পুরো কথা বলার আগেই ফোনটা কেটে দিল। অদ্ভুত। তখন ওই তিশার ফোনের মেসেজ আসে, সরি পরি, শাশুড়ি মা এসেছে তাই না বলেই কেটে দিয়েছি। আমি ফ্রি হয়ে কল দেবো, প্লিজ মনে কিছু করো না। পরে রিপ্লাই করলো, ইটস ওকে তিশু। আবার গিয়ে আড্ডায় যোগ দিল পরি। বসতে না বসতেই আবার কলিং বেল বাজলো। পরে উঠে দরজা খুলে দিল। প্রিয়ম এসেছে, হাতে অনেকগুলো ফুচকা। পরি খুব ভালো করেই জানে যে ওর জন্যই এনেছে। পরের হাতে ফুচকাগুলো ধরিয়ে দিয়ে আবারও বাইরে চলে গেল। পরি মুচকি হেসে ফুচকা নিয়ে কিচেনে গেল। সবার জন্য প্লেটে সাজাতে লাগলো। সাদাব জিজ্ঞেস করলো, প্রিয়ম ভাইয়া হঠাৎ ফুচকা আনলো যে? পরির মা উত্তর দিল, পিঙ্কি আর পরি দুজনেই ফুচকা খুব পছন্দ করে। যদি পিঙ্কি একটি বেশি ফুচকা খায়, পরি ততটা পারে না। ওর নাকি অল্পতে পেট ভরে যায়, কিন্তু তাও ও ফুচকার জন্য খুব পাগল। দূরে কোথাও গেলে প্রিয়ম কোনো কিছু বলতো, পরি ফুচকা খাচ্ছি বুঝলি, তোকে খুব মিস করছি। পরি জানতো যে প্রিয়ম ওকে যারা ফুচকা খাবে না, তবুও রাগ করতো, বকতো, আর প্রিয়ম হাসতো। সবাই কত ভালোবাসে পরীকে। সবার হাসির সূচনা আর শেষ হইতো পরি। বাবা। কলিং বেলের টুংটাং আওয়াজ আসলো। পরের মা দরজা খুলতে গেল আর সাদাব পরের কাছে গেল। তুমি এসেছো? বউ বুঝি আমাকে মিস করছিলে? একদম না। হো তাহলে? আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, চিকেন দিয়ে তোমার হাতে বানানো। বউর আবদার ফেলে কী করে মহারানী? পরি সাদাবের গাল টেনে বলল, আমার গুলোমুলো বরটা, আমি ওদেরকে ফুচকা দিয়ে আসছি, তুমি আর আমি রান্না করেই খাবো, আর তুমি নুডলস রান্না করবে। আচ্ছা। পরে ফুচকা নিয়ে ড্রয়িং রুমে গিয়ে স্তব্ধ হয়ে যায় সবাই। চুপচাপ। তিশু দৌড়ে এসে পরীকে জড়িয়ে ধরে। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। বোঝার চেষ্টা করছে যা দেখছে সব সত্যি নাকি। পরীকে ছেড়ে দিয়ে বলল, আমি তো ভাবতেও পারিনি এখানে তোমাকে পাবো। সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসো পরিচয় করে দিই, এই হলো রাফিন, আমার হাজব্যান্ড, আর ওটা হলো আমার ননদ শিলা। পরে রাফিনের দিকে অপলক তাকিয়ে আছে। রাফিন পরের দিকে এগিয়ে এসে বলল, পুরো নাম বলতে পারো না তিশু? রাফিন পরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সুলতান চৌধুরী রাফিন। পরি এখনও বুঝে উঠতে পারছে না যা দেখছে তা সব সত্যি নাকি সবাই কল্পনা মনে হচ্ছে। তিশার আলতো ধাক্কায় পরি তিশার দিকে তাকায়। এই পরি, সাদাব কাকা কি তোমাদের বাসায়? হ্যাঁ। আল্লাহ, আমাকে দেখে ফেললে তো নির্ঘাত বাবাকে বলে দিবে। রাফিন প্লিজ চলো, আমরা চলে যাই। সাদাব কাকাকে দেখে ফেললে খবর আছে। রিল্যাক্স তিশু, এত ভয় পাওয়ার কি আছে? আমরা তো স্বামী স্ত্রী। পরিস্থিতি আর নিজেকে সামনে পরে বলল, সমস্যা নেই, আমি সাদাবকে বুঝিয়ে বলবো তিশু।
তার আগে আজ সবাই মিলে তোমাদের লাভ স্টোরি শুনবো। কিভাবে হলো তোমাদের রিলেশন? তিশু একটু লজ্জা পেল। সুলতান তিশুকে বলল, না না তিশু, লাভ স্টোরি এমন সময় বলতে হয় না, একদিন সময় করে বলবো। আজ বরং চলো আমরা বাসায় যাই। পরিবেশ বুঝতে পারলো যে সুলতান কথাটা এড়িয়ে গেল পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। পরিবার কিছু বলল না, হাসি মুখে দুজনকে বিদায় দিল। সুলতান আর তিশা চলে যেতেই সীমা বলল, এই সুলতানটার আবার কি হলো? কিছুদিন আগে তো পরি আপুর জন্য একদম দিওয়ানা ছিল, আর এখন অন্য একজনকে বিয়ে করে নিল। পরীর মা হাফ ছেড়ে বললেন, যা করেছে ভালোই হয়েছে, এবার বউকে নিয়ে থাকবে আর আমার মেয়েটাও শান্তিতে থাকবে। সবার কথোপকথন শুনছে পরি, কিন্তু মনে মনে ভাবছে অন্য কথা। মনের ভেতর খটকা একটা রয়ে গেল, আসলে কি সুলতান তিশুকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য? রাত 11:20। পরের বাবার চোখে ঘুম নেই। রাত পোহালে মেয়েটা কাল চলে যাবে, ভাবতে বুকটা কেমন হাহাকার করে। আরে বাপু, আশিস যখন 1-1.5 মাস থেকে জানা, তা না 2-3 দিন থেকেই দৌড়। পরের মা পরের বাবাকে একটু ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করছো একা একা? কই কিছু না তো। আমি শুনলাম। কি শুনেছ? কিসের যেন আশা থাকার কথা বলছিলে, বাদ দাও। কালকে ওরা চলে যাবে। কারা? সাদাবার পরি? হ্যাঁ। আর কটা দিন থাকলে কি হতো? তুমি বলছো এই কথা, এত অবাক হওয়ার কী আছে? তোমার জন্য বলছি। আমার জন্য মানে? তুমি তো মেয়েকে একদম চোখে হারাও। আমি একাই? পরীর বাবা একটু কেসে ওপাশ হয়ে শুয়ে পড়ল, আর পরীর মা মুচকি হাসলো। সাদাব ঘুমাচ্ছে, পরি বিছানার এপাশ ওপাশ করছে। মনের মধ্যে ভয়টা জেঁকে বসেছে। সুলতানের কুমিল্লা যাওয়া, তিশাকে বিয়ে করা, এগুলো সবাই যেন জটলা পাকাচ্ছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে সাদাবের দিকে ঘুরে শোয়া। ডিম লাইটের আলোয় কি নিষ্পাপ দেখাচ্ছে সাদাবকে। আলতো করে সাদাবের গাল ছুঁয়ে দেয়। সাদাবের হাতের উল্টো পিঠে চুমু খায়। এক হাত পরীর এক হাত মুষ্টিবদ্ধ করে দেয়। সাদাব ঘুমের মধ্যে পরীকে টেনে বুকে নেয়। সাদাবের এমন কাণ্ডে পরী হেসে দেয়, আরও শক্ত করে জড়িয়ে ধরে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সুলতান। অন্য সব নেশা বাদ দিলেও সিগারেটের নেশা কিছুতেই ছাড়তে পারছে না। ওইদিকে তিশা কখন থেকে সুলতানের অপেক্ষা করছে, ঘরে বসে বসে শিলার সাথে গল্প করছে, কিন্তু মনটা পড়ে আছে সুলতানের কাছে। অপেক্ষার প্রহর না কাটায় তিশা বলেই ফেলল, শিলা একটু দেখো না তোমার ভাইয়া কোথায়, তুমি বসো, আমি দেখে আসছি। সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে গিয়ে সুলতানকে পেয়ে যায়। তুমি সিগারেট খাচ্ছ? আবার ভাইয়া? তুই এত রাতে ছাদে কেন আসছিস? তোমাকে ডাকতে কেন? ভাবি তোমাকে যেতে বলেছে। যা, আসছি। শিলা চলে যাওয়ার পর হাতের সিগারেটটা ফেলে রুমে যায়। রুমে যেতে তিশা দৌড়ে এসে জড়িয়ে ধরে, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখন আসলে? সুলতান একটু আনইজি ফিল করলো। তিশাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে গেল। তিশা ততক্ষণ বিছানা করে শুয়ে পড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ মুছে তিশার অন্য পাশে সুলতান নিজেও শুয়ে পড়ে। সুলতানের উল্টো দিকে শুয়ে আছে তিশা। তিশা চাইছে সুলতান নিজে থেকে যেন তিশাকে কাছে টেনে নেয়, কিন্তু এরকম কিছুই হলো না। উল্টো ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সুলতান। সুলতানের দিকে ঘুরে রাগ ফুঁসতে থাকে। শোয়া থেকে উঠে বসে জোরে শব্দে চোখ মেলে তাকায় সুলতান। কি হলো? সাপের মতো এমন ফুসফুস করছো কেন? কি বললে? আমি সাপ? না, বলেছি সাপের মতন। তুমি এত আনরোমান্টিক কেন রাফিন? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। বউ পাশে শুয়ে আছে, অথচ একটু ভালো না বেশি তুমি ঘুমোচ্ছ। একটু কেন? আমি তোমায় অনেক ভালোবাসি, সে তো আমি দেখতেই পাচ্ছি। সিনেমার নায়ক নায়িকা কত রোমান্টিক সিন দেখছি। তুমি জানো সাদাব কাকা পরীকে কত ভালোবাসে আর আদর করে? কত কষ্ট করে ওরা দুজন দুজনকে পেয়েছে। সাদাব কাকা তো পরি বলতে অজ্ঞান। সুলতান একটু বিরক্ত হলো। এক ঝটকায় তিশাকে টেনে বুকে নিল। চুপ, কাছে টানার অনেক সময় আছে এখন, এত অধৈর্য হইও না। সময় আসুক। কিসের সময়? মানে ভালোবাসার। আর কি? তুমি হঠাৎ রোমান্টিক হয়ে গেলে। রোমান্টিক হলেও দোষ? একদম না। সকালে ঘুম থেকে উঠতেই শুনতে পেল কাল রাতে কী বলেছে ওর বাবা। পরের মা বলছে, আর হেসে লুটোপুটি খাচ্ছে। বুঝলি পড়ি, তোর বাবা যতই অভিমান করুক না কেন, তোর জায়গাটা তার কাছে আগের মতোই আছে। আমি জানি মা, কিন্তু এতদিন কলেজে অ্যাবসেন্ট থাকলে পড়াশোনায় ক্ষতি হবে। তাছাড়া ওই বাড়ির লোকজন কী না কী ভাববে বা বলবে। এই বাসায় তো তোর বই আছে, তুই বরং সাদাবকে রাজি করা। আচ্ছা, ও ঘুম থেকে উঠুক। মা, তুমি কি এখন আচার বানাও না? খাবি তুই? বানিয়ে দিও তো, নিয়ে যাব। আচ্ছা, আমায় ঘরে দেখে দেখ তেঁতুল আর বড়ইয়ের আচার আছে, ছাদে রোদে নিয়ে আয়, পরে খাস। আচ্ছা।
আচারের বয়াম নিয়ে ছাদে গিয়ে সুলতানকে দেখতে পেল পাশের ছাদে। রোদের মধ্যে বয়ামগুলো রেখে চলে আসার সময় পিছু ডাকে সুলতান। এখন তো হ্যাপি তুমি পড়ি? সুলতানের এমন প্রশ্নে থমকে দাঁড়ায় পড়ি। নিজের মনে প্রশ্ন করে খুশি হওয়ার মতো কী হলো? পিছন ঘুরে ব্রু কুঁচকে তাকায় সুলতানের দিকে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।